চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে, আমরা সে ধরনের অঙ্ক নিয়েই বিস্তারিত আলাপ আলোচনা করব আজকে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং অঙ্কগুলো আমি করানোর পর হয়তো বেশ কিছু অঙ্ক আপনাদেরকে প্র্যাকটিস দিব। তো অবশ্যই খাতা কলম সাথে রাখবেন, অঙ্কগুলো করে তারপরে কমেন্ট সেকশনে আমাকে জানানোর চেষ্টা করবেন, যাতে করে আপনারা এখান থেকে সর্বোচ্চ বেনিফিটটা পেতে পারেন। তো এই ভিডিও সিরিজগুলো আমি ধারাবাহিকভাবে বানাবো। এগুলো বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। পাশাপাশি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিংবা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কিংবা বিভিন্ন গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যও কিন্তু উপকারী হবে আজকের এই আলোচনাটা। তো চলেন আমরা 1 নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি। তো খেয়াল করেন, এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে বলা হচ্ছে 0.3 গুণন 0.03 গুণন 0.003 ইকুয়াল টু কত। তো মনে রাখবেন, এখানে আমরা যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো আগে সিরিয়ালি গুণ করে দিব। তাহলে পাচ্ছে 3 3 3। বলেন তো 3টা 3 গুণ করলে কত হয়? 3 3 9, 3 9 27। আপনি 27 আগে বসিয়ে দিবেন। 27 বসিয়ে দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে দশমিকের পর কতটা ঘর আছে সেটা হিসাব করবেন। দশমিকের পর 3 ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 1 ঘর। তাহলে দশমিকের পর মোট কয়টা ঘর হলো বলেন তো? 3 2 5 আর 1 6টা। তার মানে অবশ্যই 0 দশমিকের পর মোট 6টা ঘর থাকতে হবে। তো এখানে আগে থেকেই 2টো ঘর আছে, তাহলে আরো 4টা ঘর আমরা কি করলাম? 0 দিয়ে পূর্ণ করে দিলাম। তাহলে 0.4টা 0 2 7 কোথায় রয়েছে? সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো দেখি 0.4টা 0 2 7 কোথায় আছে? এই যে দেখেন, আমাদের ক নম্বর যে অপশনটা আছে সেটাতেই কিন্তু আছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে অঙ্কটা সলিউশন করলাম। তো এবারে আমি মুছে দিচ্ছি। দেখেন এটা কোন পরীক্ষায় এসেছিল সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014-তে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। এবারে দেখেন একই ক্যাটাগরির আরেকটা অঙ্ক এসেছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009-তে, এবং এই ধাঁচের প্রশ্ন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও কিন্তু এগুলো প্রচুর পরিমাণে রিপিট হতে পারে। তো একটু মনোযোগ দিবেন। এখানে কিন্তু দুটো জিনিস রয়েছে, উপরে একটা এবং নিচে একটা, অর্থাৎ ভগ্নাংশ আকারে রয়েছে। তো আমরা অঙ্কটা প্রথমে তুলবো। অঙ্কটা তোলার পরে আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। তো দেখেন, আমি 0.1 বসালাম, গুণন 0.03 বসালাম, গুণন 0.004 বসাই দিলাম। এবারে নিচেরটা বসাচ্ছি। ওকে, আমি বসিয়ে দিয়েছি। তো একটু আগে যে পদ্ধতি আমরা অবলম্বন করলাম আমরা সেটা সাহায্যও করতে পারি, অথবা আমরা উপরের এবং নিচের দশমিক তুলে দিতে পারি। তো আমরা একটু আগে যেটা শিখলাম আগে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি এই লাইনের পরে। তো দেখেন 4 3 1 গুণ করলে কত হয়? 3 4 12, 12 1 12। তাহলে বসাই দিলাম 12। এখন এখানে আছে 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর, এখানে 1 ঘর, 6 ঘর। তাহলে 1 2 3 4টা 0 দিয়ে একটা 0 দিতে হবে। তার মানে 0.401 2। নিশ্চয়ই বুঝেছেন কি করলাম। এবার 6 আর 1 গুণ করলে 6 1 6। ঘর আছে 2টা, 2টা 4টা, তো একটা ঘর আগে থেকে আছে, আরো কয়টা হবে? 3টা। তাহলে 0.306। তো এখন আসেন, এই যে এবারে আমাদের এখানে কি হচ্ছে দেখেন তো দেখি। আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু দশমিক আকারে আছে। এখানে কিন্তু আসলে ভগ্নাংশ টাইপ অ্যান্সার নেই, এখানে দশমিক আকারে রয়েছে। তো এই জন্য আমরা করব কি, এবারে উভয় দিকের দশমিক আমি তুলে দিব। তো দেখেন এখানে আছে 6 ঘর, এখানে আছে 4 ঘর। যেহেতু ঘর দুটো সমান নেই, তো সেক্ষেত্রে নিচের দিকে আমি যদি এখানে দুটো 0 দিয়ে দেই, মানের কিন্তু কোনো হেরফের হয় না, মান যা ছিল তাই থাকে। কিন্তু দশমিকের পর 6 ঘর, দশমিকের পর 6 ঘর, অর্থাৎ এই দশমিক আমি তুলে দিতে পারি এখান থেকে। এটা কিন্তু করা যায়। তাহলে উপরে থাকলো 12 আর তার নিচে থাকলো 600। খেয়াল করে দেখেন, কেননা সামনের 0 তো মূল্যহীন। আমরা যদি কাটাকাটি করি তাহলে 5 12 60, 5 আর 0টা দিয়ে দিলাম, তাহলে উপরে 1, তাহলে 1/50 এটা আসলো। তো 1/50 তো এখানে উত্তরে নেই, তাহলে আমরা 50 দ্বারা 1কে ভাগ করব। দশমিক দিয়ে একটা 0 নিলাম, ভাগ যাচ্ছে না।
এখানে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, এবার ভাগ যাচ্ছে 50 দুগুণে কত 100, তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন 0.02 অর্থাৎ 0.02 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা আছে। তো নিশ্চয়ই বুঝেছেন কি করলাম। আবার আরেকটা পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে, সেটা কি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে, আচ্ছা আমরা আবার অঙ্কটা তুলছি, 0.1 মানে 0.1 আর হচ্ছে 0.03 ইন্টু হচ্ছে 0.004, তাই না, ভাগ চিহ্ন দিলাম, দিয়ে নিচে আছে 0.01 গুণন 0.06। তো খেয়াল করে দেখেন এখানে দশমিকের পর এক ঘর, এখানে দশমিকের পর কয় ঘর, 2 ঘর, তো এখানে দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর, উপর নিচ, তো আমরা করব কি এই দশমিক আর এই দশমিক তুলে দিব। তো দেখেন এখানে কি থাকবে না থাকবে সেটা দেখার বিষয় না, দশমিকের পর 2টা ঘর, এখানেও দশমিকের পর 2টা ঘর আমরা তুলে দিতে পারি, এখানে দশমিকের পর 3 ঘর, এখানে দশমিকের পর 2 ঘর, তো আমরা একটা জিরো দিয়ে আগে উপর নিচ সমান করে নেব, এখানেও 3 ঘর, এখানেও 3 ঘর, জিরো কিন্তু আমরা চাইলেই দিতে পারি প্রয়োজনীয় সংখ্যক, এটা আর এটা উঠাই দিলাম। এবার আসেন, তাহলে এবার কি করব, এই যে দশমিক এটা তো উঠেনি, এই জন্য এই দশমিক তুলে দিয়ে একটা 1 আর এই 1-এর জন্য একটা শূন্য নিয়ে নিলাম, এখানে গুণ চিহ্ন হবে। তো এবার লাইনটা ফ্রেশ করে লিখব, 1 গুণন 3 গুণন 4 আর তার নিচে হবে 1 গুণন 60 গুণন হচ্ছে 10। দেখেন তো বোঝেন কিনা, দশমিক বাদ দিয়ে বাকিগুলো আমরা লিখে ফেলেছি। তাহলে আমরা 4 দ্বারা কাটাকাটি করব, 2 দুগুণ 4, তাহলে কত 30 দুগুণ 60, আবার 2 দ্বারা যদি আমরা এটাকে কাটি 5 দুগুণ কত 10, তাই না, আবার 3 দ্বারা যদি আমি এটাকে কাটি কত হবে 3 10 30, তাহলে উপরে থাকবে এই যে দেখেন উপরে 1, তাহলে আমরা লিখতে পারি উপরে 1, তার নিচে কত, তার নিচে হচ্ছে 5 10 50, তাহলে 1 ভাগ 50, দেখেন আবার আগের মতো এসেছে, তাহলে 50 দ্বারা 1 কে ভাগ করলে দশমিক দিয়ে শূন্য, এখানে শূন্য দিয়ে এখানে শূন্য, 50 দুগুণ 100, কিছুই থাকলো না, তাহলে 0.02 অর্থাৎ 0.02 আমাদের সঠিক উত্তর। দেখেন আপনি যেভাবেই করেন না কেন উত্তর কিন্তু ঠিকঠাক ভাবে চলে আসবে। ওকে, তো যেটা ভালো লাগে আপনি সেভাবেই করতে পারেন। এবারে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা কিছুটা সূচক টাইপের একটা অঙ্ক, অথবা আপনি মান নির্ণয়ের অঙ্ক এটাকে বলতে পারেন। তো আমরা শুরুতে লিখব, দেওয়া আছে a ইনভার্স ইকুয়াল টু 0.2, এটা দেওয়া আছে, বলেছে a টু দি পাওয়ার 12 ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ a টু দি পাওয়ার 12 এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে বা আমরা এই জায়গায় করব কি 1 ভাগ a কিউব, এটা করে দিব আমরা। কেন করলাম এটাকে, কারণ আমরা জানি মাইনাসের জন্য 1 এবং ভাগ টান, আর মানে মাইনাস বাদ দিয়ে যা আছে সেটা নিচে ইকুয়াল, তাহলে আমরা যদি উপরে 2 দেই, দশমিক যদি তুলে দেই, তাহলে একটা 1 আর 2 এর জন্য একটা শূন্য, এই যে এভাবে হয়ে গেল, তাই না, তাহলে 2 ভাগ 10, তো আমরা এটাকে কি করতে পারি 5 দুগুণ 10, তাহলে উপরে 1 তার নিচে 5, তাহলে লাইনটাকে একটু ফ্রেশ করে লিখি, 1 ভাগ a কিউব ইকুয়াল টু 1 ভাগ 5, তো এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা আমরা বলতে পারি a কিউব ইকুয়াল টু কত বলেন তো দেখি 5। এবার আসেন, এখানে তো আমাদের a টু দি পাওয়ার 12 ছিল, কিন্তু এখানে মাত্র a কিউব, তাহলে আরো হচ্ছে অনেকগুলো প্রয়োজন, তাহলে আমি করব কি উভয় দিকে আমি হচ্ছে টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করব। কেন গুণ করলাম, তার কারণ হচ্ছে এটা 3 4 12 হয়ে যাবে, তাহলে a টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কয়টা 5, 4টা, 5 গুণন 5 গুণন 5 গুণন 5, তাই না, তাহলে সুতরাং a টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 5 5 25, 5 25 125, 125 কে 5 দ্বারা গুণ করলে 625, তো 625 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। অঙ্কটা কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই ইজি এবং ছোট অঙ্ক, কিন্তু তারপরেও পরীক্ষার হলে আপনাদের মাথা যেহেতু গরম থাকবে, সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, নচেত কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে আমি আপনাদেরকে HW দিব, আমি বলেছিলাম খাতা কলম নিয়ে বসবেন, আমি HW দিব, তো অবশ্যই 4 নম্বর অঙ্কটা করবেন, অর্থাৎ HW1 দিচ্ছি, HW1 এর অ্যান্সার কত হবে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। এরপরে আসেন পরেরটা, এটা দেখেন, এটা আমি আপনাদের HW2 দিচ্ছি, অবশ্যই এটাও করবেন, করার পরে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর কত হবে। এবারে সরলীকরণের এই অঙ্কটা দেখেন, স্ক্রিনে যে অঙ্কটা দেয়া রয়েছে, কি বলা হচ্ছে এখানে, x মাইনাস থার্ড ব্র্যাকেট, x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, x প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই অঙ্কটা সরলীকরণ বা সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, তো এটা প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে, এই জন্য এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলতে পারি। তো অঙ্কটা আমি তুলছি,
এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম, এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এক্স প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে ইকুয়াল নিচে আমরা কি দিব, ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস দিলাম, দেওয়ার পরে এক্স, তাহলে কি হবে বলেন তো দেখি, মাইনাস ঠিক থাকলো, সেকেন্ড ব্র্যাকেট এক্স, প্রথম বন্ধনীর কাজ আগে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস কি হবে ওয়ান, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াল আসেন, তাহলে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এক্স আর এক্স ক্রস করে দিলাম, তাহলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান দিয়ে দিচ্ছি, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ওকে, তাহলে এক্স মাইনাস আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াল কি হচ্ছে এক্স মাইনাস হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দুঃখিত এখানে আর থার্ড ব্র্যাকেট আমাদের দেয়া যাবে না, কেননা ব্র্যাকেট তো আমরা তুলে দিব এবারে, তাহলে কি হবে বলেন তো দেখি, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, এবার এক্স আর এক্স ক্রস হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আমরা কিভাবে অঙ্কটা করলাম, দেখেন তো দেখি মাইনাস ওয়ান অ্যান্সার কিনা, আমি একটু দেখি অ্যান্সারটা, এক্স্যাক্টলি আমাদের মাইনাস ওয়ানই সঠিক উত্তর, দেখেন এটা এসেছে 17তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে। ওকে, তো বিসিএস এ যে অঙ্ক একবার আসে সেটা যে গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই জানেন, এই জন্য বিসিএস এর প্রশ্নগুলো একটু ভালো করে আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন। এবারে এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে। তো যেহেতু বলেছে কোন সংখ্যার, তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের x, ঠিক আছে, আমরা লিখব যে ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে বিল্ড আপ করবো এবারে, তাহলে প্রশ্ন মতে কোন সংখ্যার বর্গমূল, তাহলে x এর বর্গমূল, বর্গমূল মানে তো নিশ্চয়ই বোঝেন এই যে রুট ওভার, তাই না, বর্গমূলের সাথে 20 যোগ করলে, তাহলে এর সাথে 20 যোগ করে দিলাম, যোগ করলে 5 এর বর্গ হবে, তাহলে ইকুয়াল আমাদের 5 এর বর্গ হবে, এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বিল্ড আপ করে ফেলেছি, তাহলে বা রুট এক্স ইকুয়াল 5 5 25, এই দিকের 20 ওই দিকে গেলে মাইনাস 20 হয়ে যাবে, তাহলে বা কি হবে রুট এক্স ইকুয়াল 25 থেকে 20 গেলে থাকবে হচ্ছে কত 5, তাহলে এটার উপরে স্কোয়ার করলাম, এটার উপরে স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ারের রুট কাটা, তাহলে বা এক্স ইকুয়াল 5 5 কত হবে 25 হবে, তাহলে 25 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এবারে এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিচ্ছি, কেননা একটু আগে আমি যে অঙ্কটা করালাম সেটা যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন তো আশা করছি এটা করতে পারবেন। একটি সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হলে সংখ্যাটি কত। ওকে, অবশ্যই অঙ্কগুলো করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে HW3 এর অ্যান্সার কত হচ্ছে। এবারে 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা একটু ভালো করে দেখেন, 2450 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তো আমরা হচ্ছে যদি বলি যে ধরেন আমি একটা সংখ্যা নিলাম, কত নেওয়া যায়, ধরেন আমি বললাম 10 একটা সংখ্যা, আমি বললাম 10কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। আচ্ছা বলেন তো দেখি 10কে কত দ্বারা গুণ করলে, 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 10 দ্বারা, হ্যাঁ 10কে 10 দ্বারা গুণ করলে 10-এর উপরে স্কোয়ার পূর্ণবর্গ হচ্ছে। তো একটা ছোট সংখ্যা আমরা মুখে মুখে বের করতে পারলাম। আবার আমি যদি বলি 3কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হচ্ছে, 3কে 3 দ্বারা গুণ, মানে কমপক্ষে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হচ্ছে, ব্যাপারটা এরকম, মানে জোড়া জোড়ার সাথে পূর্ণবর্গের একটা সম্পর্ক আছে। তবে এটা যেহেতু একটু বড় সংখ্যা সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু কৌশল অবলম্বন করতে হবে। তাহলে 2450 সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা প্রথমে লসাগু করব, তাহলে 2 12 দুগুণ 24, 25 দুগুণ 50, তাহলে 5 2 7 2 9 রেখে 10, তাহলে 5 দ্বারা যায়, 5 দুগুণ 10 থাকলো 2 22, 4 5 20 থাকলো 2 25, 5 5 25, আবার 5 দ্বারা যাবে, তাহলে 4 5 20 থাকলো 4 45, 5 নং 45, আবার 7 দ্বারা যাবে, 7 7 49। তো এইবার আসেন আমরা করব কি পেলাম, 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7, এখানে জোড়া জোড়া মিল করব, কেননা পূর্ণবর্গের সাথে তো জোড়ার একটা সম্পর্ক আছে, এটা এক জোড়া, এটার কোনো জোড়া নেই, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করতাম তাহলে পুরো সংখ্যাটা আমাদের কি হয়ে যেত, পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, অবশ্যই 2 দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো দেখেন এটা কোথায় এসেছিল আমি একটু দেখাচ্ছি, এটা মুছে দিয়ে দেখেন, এটা এসেছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুপারভাইজার পদে হচ্ছে 2015 সালে।
এবারে 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা দেখেন, অঙ্কটা দেখে মনে হচ্ছে খুবই ইজি টাইপ, ওকে, কিন্তু আসলে প্রশ্নটার ভিতরে একটু ক্রিটিক্যাল জিনিস লুকায়িত আছে। সেটা কিরকম আমি দেখাচ্ছি। স্কোয়ার রুট 289 এর বর্গমূল কত? ওকে, তো ধরেন আমরা হচ্ছে এটার 2, 8, 9, আমি যদি বলি রুট 9, তাহলে এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি 3-এর উপরে স্কোয়ার রুট কাটা গিয়ে থাকবে কত? 3, তাই না? তাহলে 3 আমরা পেয়ে গেলাম এটা। তো আসেন এবারে এই প্রশ্নটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাই যে 289-কে যদি আমি হচ্ছে বর্গমূল করি, তাহলে এরকম হয় 17 তার উপরে স্কোয়ার, কেননা 17 17 289 হয়, তাই না? আমরা একটু গুণ করে দেখি আলাদা জায়গায়, 17 গুণন 17, 7 একে 7, মানে দুঃখিত, 7 7 49 9, হাতে 4, 7 একে 7 আর 4 11, এক ঘর ক্রস, 17 একে 17, তাহলে 9 8 2 289। তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে কত থাকলো? 17 থাকলো। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে 17 এই সংখ্যাটা তো একটা মূলদ সংখ্যা, আমি দাগিয়ে দিলাম, সাথে সাথেই কিন্তু অঙ্কটা ক্রস হয়ে গেল। কেন ক্রস হলো বলেন তো দেখি? তার কারণ হচ্ছে এটা কিন্তু অমূলদ সংখ্যা। কিভাবে? এখানে খেয়াল করে দেখেন, বলেছে 289, তো রুট ওভার 289, শুধু কিন্তু 289 বলেনি, বলেছে রুট ওভার 289, তো রুট ওভার 289 মানে কত? 17, তো এটাও যা, এই 17ও তা, ঠিক আছে? বলা হচ্ছে কিন্তু 17 এর বর্গমূল, তো 17 এর বর্গমূল তো এইটা, তাই না? তাহলে 17 এর বর্গমূল কি? মূলদ না অমূলদ? অবশ্যই অমূলদ, নিশ্চয়ই বুঝেছেন। আসলে এই অঙ্কটা এরকম যে রুট ওভার 289, খেয়াল করে দেখেন তো, 289 রুট ওভার, এটা ভিতরে এর বর্গমূল, তার মানে আবারও বর্গমূল। এই জন্য এগুলো কিছুটা ক্রিটিক্যাল ধাঁচের অঙ্ক, এটা সম্ভবত বিশেষ পরীক্ষার অঙ্ক। তো আমি দেখাচ্ছি, এই যে দেখেন, দশম, দুঃখিত, এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল, বিসিএস এ নয়, দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে এসেছিল। তো এই জন্য এই ধাঁচের অঙ্ক একটু হচ্ছে আপনাদের কৌশলী হয়ে বা একটু বুদ্ধি খাটিয়ে বা হচ্ছে আপনারা হচ্ছে আগে থেকে যদি প্র্যাকটিস করে যান, তখন আর কিন্তু ভুল হবে না। কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি আপনি সরাসরি করতে চান, তাহলে কিন্তু এটা অমূলদ না দাগিয়ে আপনি মূলদ দাগিয়ে আসতে পারেন, এটার সমূহ সম্ভাবনা রয়েছে এটা ভুল করার। এবারে এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে 9টা মিস হয়েছে, বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা লিখবো 8655। তো যেহেতু এটা মানে বিয়োগ করলে বলেছে, তাহলে আমরা নর্মালি লসাগু সিস্টেমে না করে বর্গমূল যে মূল নিয়মে করে সেটার সাহায্যে করছি। তো জোড়া জোড়া মিলালাম, তাহলে এটা এক জোড়া, তাহলে 86 এর কাছাকাছি বর্গ সংখ্যা কত? 81, তাহলে 9 9 81, কত থাকলো? অবশিষ্ট 5, তাহলে 9 এর দ্বিগুণ কত? 18, এখানে কত? এখানে কেটে নামালাম 55, এখানে কত বসাবো? এখানে যদি আমি 2 বসাই, 3 বসাই, তাহলে 3 দ্বারা 183, আচ্ছা আমি 3 বসাই, তাহলে 3 দ্বারা 183-কে গুণ করতে হবে, নিশ্চয়ই বর্গমূল করতে জানেন। তাহলে 3 3 9, 3 8 24, 4, হাতে কত? হাতে হচ্ছে 2, 3 1 3 8 2 5, হ্যাঁ রাইট, 3 বসালেই 549 হচ্ছে। অবশিষ্ট কত থাকলো? 555 থেকে 549 বাদ দিলে 6। তাহলে বলেন তো দেখি, এই 93 আর 93 গুণ করলে অবশ্যই আমাদের হচ্ছে 8649 হবে। তো সেক্ষেত্রে 6 অবশিষ্ট, অর্থাৎ যেটা অবশিষ্ট থাকে, আমরা যদি এই সংখ্যা থেকে সেটা বিয়োগ করে দিতে পারি, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ অবশিষ্ট যেটা, সেটাই যখন বিয়োগ করতে বলবে, বিয়োগ করলে বলবে, তখন সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এটা কিন্তু মনে রাখতে হবে, আপনি যদি ভুলে যান তাহলে কিন্তু হবে না। আমি যদি একটা ছোট সংখ্যা দিই আপনাকে, আমি বললাম এই সংখ্যাটা এখানে নেই, আমি আপনাকে বললাম যে 27 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন তো দেখি মুখে মুখে বের করতে পারেন কিনা? অবশ্যই পারেন। তাহলে আপনি নিশ্চয়ই বলছেন যে 27 থেকে 2 বিয়োগ করলে 25 হবে, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 5 এর স্কয়ার 25। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিভাবে সম্পন্ন করলেন আপনি দেখেন, ছোট অঙ্কের ক্ষেত্রে কিন্তু বোঝা যায়। তাহলে 27 ছিল, 27 এর বর্গমূল 5 5 এ 25, অবশিষ্ট কত থাকলো? 2, তো 2 হচ্ছে সঠিক উত্তর। তো এভাবে ছোট সংখ্যা দিয়ে আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে, বুঝে দেন বড় সংখ্যাটা আপনাকে মনে রাখতে হবে। এবারে খুবই ইজি টাইপ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে একটা অঙ্ক আমি আপনাদেরকে করাবো। এটা ভেরি ইম্পর্টেন্ট কেন? তার কারণ হচ্ছে শতবার, ঠিক আছে, এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, এই জন্য আমি ভেরি ইম্পর্টেন্ট দাগিয়ে দিলাম। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? তো আমরা জানি গড় মানে হচ্ছে যে কোনো একটা
জিনিসের গড় মানে হচ্ছে সেখানে যতগুলো পদ বা যতগুলো রাশি আছে সেই রাশিগুলোর সমষ্টি উপরে, আর ওই পদ সংখ্যা মানে কয়টা পদ আছে পদ দ্বারা ভাগ করলে আমরা কি পাই, আমরা হচ্ছে গড় পেয়ে যাই। তো এক্ষেত্রে আমরা যদি মূল নিয়মটা অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করে দেখেন 1 থেকে 49 পর্যন্ত এখানে মোট পদ কয়টা আছে, মোট পদ আছে 49টা। তো পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, n = 49 আছে। এবার তাহলে পদ সংখ্যা আমরা পেয়ে গিয়েছি 49। এবার সমষ্টি বের করতে হবে। তো 1 থেকে 49 পর্যন্ত সমষ্টির সূত্র কি, n × n+1/2 এটা। তাহলে n এর মান 49 × 49 + 1 ভাগ হচ্ছে 2। তাহলে 49 গুণন 49 আর 50 ভাগ 2 কাটাকাটি করলে 25। তো 25 দ্বারা 49কে কাটলে কত হবে বলেন তো দেখি। তাহলে 49 আর 25 আমরা গুণ করব, তাহলে হবে 4 12 48, 12 থাকলো 1, 1225 আসবে। তো 1225 আমরা উপরে লিখে দেব, আমি কিন্তু শর্টকাটে গুণটা করলাম। তাহলে 1225কে 49 দ্বারা ভাগ করলে কত হবে, 25 হবে। ঠিক আছে, আমি যদি ভুল না করে থাকি 25 হবে। তো আমি ক্যালকুলেটরে একটু ভাগ করে দেখাচ্ছি, দেখেন। তাহলে কত ছিল, আমাদের ছিল 1225, দুঃখিত 1225 ছিল, তাই না? 1 2 2 5, 1225 ভাগ কত, ভাগ হচ্ছে আমাদের 49। তাহলে ইকুয়াল কত হবে, এই দেখেন 25 আমাদের এসেছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা গ নম্বর অ্যান্সারটা 25 বের করলাম। এটা কিন্তু দশম বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক। তো দেখেন, তো এই যে 1 থেকে 49 পর্যন্ত এই অঙ্কগুলো করার জন্য আবার শর্টকাট মেথড রয়েছে। আমি বলি সুপার শর্টকাট মেথড। কেন? কেননা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যেই উত্তর হয়ে যায়। যদি সংখ্যাগুলো ধারাবাহিক বা ক্রমিক থাকে, আপনারা করবেন কি, যে শেষ পদ যেটা আছে সেটা প্লাস প্রথম পদ, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, মুহূর্তের মধ্যে উত্তর চলে আসবে। তাহলে শেষ পদ 49, প্রথম পদ 1 ভাগ 2, তাহলে 49 আর 50 ভাগ 2 কাটাকাটি করলে 25। তো দেখেন 25 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কত সহজেই শর্টকাট জানলে আপনারা এগুলো করে ফেলতে পারবেন। এখন আপনি যদি বলেন যে আচ্ছা, এখানে যদি 49 না থেকে 1 থেকে 9 পর্যন্ত থাকতো, তাহলে আমি কি করতাম, গড় বের করতাম কিভাবে? তো 1 2 3 4 5 6 7 8 9, দেখেন ম্যানুয়ালি দেখেন, তাহলে মোট সংখ্যা 9টা, তারা নিচে 9, তাহলে গড় বের করার সময় মোট সংখ্যাটা নিচে 9টা 9। আর যোগফল কত, 9 আর 8 17, 17 আর 7 18 19 20 21 22 23 24 24 6 30 আর 5 35 আর 4 39 আর 1 40 আর 5 45, তাহলে 45 দিলাম উপরে, তাহলে কত হবে 5 নং 45। তাহলে গড় কত, গড় হচ্ছে 5, বের করে ফেললাম। এবার আসেন মুখে মুখে কিভাবে বের করেছি। মুখে মুখে আমরা বের করেছি এইভাবে, যে যেহেতু শেষের সংখ্যাটা কত, শেষের সংখ্যাটা 9 আর প্রথম সংখ্যাটা 1, তাহলে 9 আর 1 10, 10কে 2 দ্বারা ভাগ করলে কত, 5। এই যে দেখেন মুখে মুখে উত্তর বের হয়ে গেল। প্র্যাকটিক্যালি আমি কিন্তু দেখাই দিলাম আপনাদের। এটা যে শুধু এই অঙ্কটার ক্ষেত্রেই প্রযোজ্য এমনটা না, যত অঙ্ক আছে সব অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। তবে অবশ্যই সিরিয়ালি থাকতে হবে, সিরিয়াল ব্রেক করলে কিন্তু হবে না। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে যে ধারাবাহিক সংখ্যার যোগফল বের করা মানে গড় বের করার সূত্র হচ্ছে যেটা এখনই দেখালাম, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে 2। আপনারা এটা মনে রাখলেই ঠিকঠাক ভাবে করে ফেলতে পারবেন। গড় সংক্রান্ত আর একটা অঙ্ক করেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি। দেখেন 6 8 10 এর গাণিতিক গড় 9 7 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। খুবই সুন্দর অঙ্ক কিন্তু এটা। তো আমরা 6 8 আর 10 এর গড় বের করি। তাহলে 6 যোগ 8 যোগ 10 ভাগ হলো 3, যেহেতু তিনটা সংখ্যা, তাহলে 10 8 18 আর 6 24, তাহলে উপরে 24 তার নিচে 3 কাটাকাটি করলে 3 8 24। তাহলে এই তিনটার গড় কত বের করলাম। আসলে গড় আর গাণিতিক গড় কিন্তু একই কথা, গাণিতিক শব্দটা এখানে এমনিতেই দিয়ে দিয়েছে, গাণিতিক গড় আর গড় সেম জিনিস। তাহলে 6 8 10 এর গড় কত, 8। এবার বলা হচ্ছে 7 9 এবং কোন সংখ্যা, তো যেহেতু বলেছে কোন সংখ্যাতে, ধরলাম সংখ্যাটা x, তাহলে 7 9 আর x এর গড়, তার মানে অবশ্যই এটাকে 3 দ্বারা ভাগ। বলেছে গাণিতিক গড়ের সমান, অর্থাৎ এই গড়টার সমান হচ্ছে এটা। দেখেন বোঝেন কিনা। তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। এবার x এর মান বের করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। তাহলে 9 7 16, 16 যোগ x ভাগ কত, ভাগ হচ্ছে 3, ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 8। তা 8 এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা 16 যোগ x ইকুয়াল টু 3 8 কত, 24। তাহলে বা কি হবে, x ইকুয়াল 24 থেকে আমাদের 16 বিয়োগ, তাহলে সুতরাং x এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 24 থেকে 16 গেলে 8। এই যে দেখেন 8 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আজকের আলোচনা এ পর্যন্তই রাখছি। আমরা হচ্ছে একটা সাজেশন তৈরি করার চেষ্টা করছি। আপনারা যারা হচ্ছে নিবন্ধন পরীক্ষার জন্য
অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কিংবা মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এই পদগুলোতে পরীক্ষা দিবেন, তো তাদের জন্য স্পেসিফিক বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতের পাশাপাশি আপনাদের যে অন্যান্য যে আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোরও প্রশ্ন টাইপ করার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে এবং এমসিকিউ আকারে সাজেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো যদি কাজ শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা সাজেশনটা পেয়ে যাবেন। তো যোগাযোগের নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, যখন রেডি হবে তখন আপনারা পাবেন। 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাতে হবে। ওকে, তো বলে রাখি সাজেশনের ফি হবে 100 টাকা। ওকে, এবং এটা পিডিএফ একটা সাজেশন। তো যারা নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করে রাখবেন, সাজেশনটা রেডি হওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে, নর্মাল কল করলে কিন্তু আপনারা পাবেন না আমাকে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।